গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা করব মডার্ন হিস্ট্রিতে এমসিকিউ গভর্নর জেনারেলস অ্যান্ড ভাইসরয়। এর আগে আমরা গভর্নর জেনারেলস অ্যান্ড ভাইসরয়ের 3টে ভিডিওতে পড়েছিলাম গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় নিয়ে। আজকে এটা নিয়ে এমসিকিউ করব, তাহলে আমাদের সব কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 15 সেকেন্ড অবধি টাইম দেওয়া হবে। যদি আপনাদের আরও বেশি টাইম লাগে তো কাইন্ডলি ভিডিওটাকে পজ করে প্রথমে নিজের উত্তরটা দিয়ে তারপরে সঠিক উত্তরটা দেখবেন। প্রথম কোয়েশ্চেনে যাই। Full slide. Who annulled the partition of Bengal? Hardings, Curzon, মিন্টো নাকি জেমস ফোর্ড? যিনি বঙ্গভঙ্গ বাতিল করেছিলেন, হার্ডিংস, কার্সন, মিন্টো নাকি জেমস ফোর্ড? এখানে আমাদের 15 সেকেন্ড হলো টাইম সেট, স্টার্ট। তো বঙ্গভঙ্গ আপনার ক্যান্সেল কে করেছিলেন? হার্ডিংস, কার্সন, মিন্টো নাকি জেমস ফোর্ড? এখানে হলো টাইম স্টপ। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে হার্ডিং ইন দ্য ইয়ার 1911। বঙ্গভঙ্গ করেছিলেন কার্সন ইন দ্য ইয়ার 1905। 1911 যখন পার্টিশন অফ বেঙ্গল ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, তখন ইন্ডিয়ার যে ক্যাপিটাল আছে ওটা ক্যালকাটা থেকে শিফট করে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এটা কারণ বুঝতে পারবেন, যখন ইন্ডিয়া ক্যালকাটা ডিভিশনটাকে ক্যান্সেল করে দেওয়া হলো আর বেঙ্গলের দুটো ভাগ একসঙ্গে হয়ে গেল, তখন ক্যালকাটাতে রেভলিউশন আরও বেড়ে যাওয়ার চান্স থাকলো। এই জন্যই প্রথম তো বেঙ্গলকে ডিভাইড করা হয়েছিল, কারণ ক্যালকাটা ওদের ক্যাপিটাল ছিল, ওখানে এত রেভলিউশনারি অ্যাক্টিভিটিস হয়েছিল। আবার যখন দুটোকে এক করে দেওয়া হলো, তখন ভয় পাওয়া গেল যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস আবার ক্যালকাটাতে স্টার্ট হয়ে যাবে। তাই জন্য ক্যালকাটা থেকে শিফট করে ক্যালকাটা থেকে দূরে নিয়ে গিয়ে দিল্লিতে ক্যাপিটাল করে দেওয়া হলো। এখন যদি কথা বলি ক্যালকাটা দিল্লির যে ডিস্টেন্স দেখা, তাহলে এখন প্লেন, ট্রেন, বাস, রোড সব কিছু আছে, কিন্তু তখনকার দিনে ক্যালকাটা থেকে দিল্লি ট্রাভেল করা এত ইজিলি ছিল না। তাই জন্য দিল্লিতে ব্রিটিশরা চলে গেছিল নিজেদের সেফটির জন্য। আর দেখো পরের কোয়েশ্চেন, উইচ গভর্নর স্টার্টেড দ্য রেলওয়েজ ইন ইন্ডিয়া? কর্নওয়ালিস, ডালহাউসি, হার্ডিংস নাকি হেস্টিং? কোন গভর্নর ভারতে রেলপথ শুরু করেছিল? কর্নওয়ালিস, ডালহাউসি, হার্ডিংস নাকি হেস্টিং? এর জন্য আপনাদের 15 সেকেন্ড সেট, স্টার্ট। তো রেলওয়েজ ইন্ডিয়াতে কে স্টার্ট করেছিল? কর্নওয়ালিস, ডালহাউসি, হার্ডিংস নাকি হেস্টিং? এখানে হলো আপনাদের অ্যান্সার। তাহলে তার সঠিক উত্তর হবে 1 নম্বর, লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিস আপনার 1853-তে স্টার্ট করেছিল রেলওয়েজ, আর 1854-এ স্টার্ট করেছিল পোস্ট অফিস, আরও স্টার্ট করেছিল আপনার টেলিগ্রাফ লাইন, যেটা চলেছিল আপনার কলকাতা থেকে, যেটা ক্যালকাটা বলা হতো আগেকার দিনে, থেকে ডায়মন্ড হারবার। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? শ্রী রাজগোপালজি, চক্রবর্তী, বল্লভভাই পটেল, নান অফ দ্য অ্যাবভ? কে ছিলেন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল? শ্রী রাজগোপালজি, চক্রবর্তী, বল্লভভাই পটেল নাকি নান অফ দ্য অ্যাবভ? তাহলে এটার জন্য 15 সেকেন্ড হলো টাইম, স্টার্ট। এখানে বলা হয়েছে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল। কোয়েশনে একটাই ট্রিক দেওয়া হয়েছে, প্রথম গভর্নর জেনারেল জিজ্ঞেস করা হয়নি, বলা হয়েছে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এখানে হলো আপনাদের টাইম স্যার। তাহলে এটা সঠিক উত্তর হবে শ্রী রাজগোপালজি। যদি শুধুমাত্র দেওয়া হতো ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে এটা হতো লর্ড মাউন্ট ব্যাটেন। তারপরে কোয়েশ্চেন, দ্য মর্লে-মিন্টো রিফর্ম ওয়াজ ডিক্লেয়ার্ড ইন 1907, 1905, 1909 নাকি 1912? মর্লে-মিন্টো সংস্কারটি ঘোষিত হয়েছিল 1907, 1905, 1909 নাকি 1912? এই যে আপনাদের 15 সেকেন্ড হলো, স্টার্ট নাও। Who introduced the Morley-Minto reforms? এটা কোন বছরে করা হয়েছিল?
এটা হলো টাইম আপ। এটা করা হয়েছিল 1909-এ। অপশন 3 1909। এটা আপনার যাদের হিন্দু আর মুসলিম ইলেকট্রোড, মানে হিন্দু আর মুসলিমদের মধ্যে ডিভিশন করার জন্য এটা মেনলি করা হয়েছিল, আর এটা পাস করা হয়েছিল 1909-এ। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং 1857 রিভোল্ট? উইলিয়াম বেন্টিক, ডালহাউসি, কর্নওয়ালিস নাকি ক্যানিং? 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিক, ডালহাউসি, কর্নওয়ালিস নাকি ক্যানিং? এখানে হলো আপনাদের 15 সেকেন্ড টাইম সেট স্টার্ট। Who was the Governor General during 1857 revolt? William Bentinck, Dalhousie, Cornwallis, নাকি ক্যানিং? এখানে হলো আপনাদের টাইমস আপ। তো যদি সঠিক উত্তর দেখা হয় তাহলে সঠিক উত্তর হবে ক্যানিং। ক্যানিং এর আগে ডালহাউসি ছিল 1856 অবধি। 1856 থেকে 1863 ছিল ক্যানিং। 6 থেকে 1863 অবধি ছিল ক্যানিং। তার মানে ক্যানিং হচ্ছে তোমার লাস্ট গভর্নর জেনারেল, আর তোমার ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। Who was the Viceroy of India during the 1942 Quit India movement? Lithgow, Ripon, Wavell নাকি মিন্টো? 1942 ভারত ত্যাগ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লিথগো, রিপন, ওয়েভেল নাকি মিন্টো? এই হলো আপনাদের 15 সেকেন্ড টাইম সেট স্টার্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে ইন্ডিয়ার ভাইসরয় কে ছিলেন? এইগুলো হলো আপনাদের টাইমস আপ। তাহলে ভাইসরয় ছিলেন এখানে অপশন নাম্বার 1 লিথগো। এনার যদি সময়কালটা দেখা হয় তাহলে ইনি ছিলেন 1936 থেকে 43 অবধি। এই সময় আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন এটা ডিক্লেয়ার করে যে ইন্ডিয়া তাদের পক্ষে আছে। এই জন্য ইন্ডিয়ার যে মিনিস্টার্স আছে তারা রেগে যায় যে ব্রিটিশ তাদেরকে না জিজ্ঞেস করে কী করে বলে দিতে পারে যে ইন্ডিয়া বিশ্বযুদ্ধে আছে। তার জন্য আপনার কংগ্রেস রিজাইন করেছিল। কংগ্রেস যে ন্যাশনাল অ্যাসেম্বলি হয় ওখান থেকে রিজাইন করেছিল 1939-এ। 1939-এ যখন কংগ্রেস রিজাইন করে তখন আপনার বি.আর. আম্বেদকর আর মুসলিম লীগ সেলিব্রেট করে অ্যাজ আ ডে অফ রিটেন্স, মানে ছাড় পাওয়া গেছে কংগ্রেস থেকে। তারপর যাতে ইন্ডিয়ানসদের নিজের পক্ষে করা যায় তাই জন্য ব্রিটিশ পাঠিয়েছিল আপনার ক্রিপস মিশন। এই ক্রিপস মিশন পাঠিয়েছিল ব্রিটিশ যাতে ইন্ডিয়ানসরা ব্রিটিশকে সাপোর্ট করে এই ওয়ার্ল্ড ওয়ার 2 এর জন্য, আর ব্রিটিশরা কিছু সাপোর্ট করবে ইন্ডিয়াকে। কিন্তু ক্রিপস মিশন ফেল হয়ে যায়, আর ক্রিপস মিশন ফেল হওয়ার পরে স্টার্ট হয় তোমার ভারত ছাড়ো আন্দোলন 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট। Who was known as the liberator of Indian press? যিনি ইন্ডিয়ান প্রেসের লিবারেটর হিসাবে পরিচিত ছিলেন? বেন্টিক, হেস্টিক, মেটক্যাফ নাকি মেও? এটার জন্য আপনাদের 15 সেকেন্ডস টাইম স্টার্ট। এই জন্য সেট আপনাদের 15 সেকেন্ডের টাইম স্টার্ট। তাহলে হু ওয়াজ দ্য লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস? তাহলে এখানে হলো আপনাদের টাইমস আপ। তাহলে জিজ্ঞেস করা লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস বলা হয় কাকে? কেন হবে অপশন 3 মেটক্যাফ। মেটক্যাফকে ইন্ডিয়ান প্রেসের লিবারেটর কেন বলা হয়? কারণ উনি 1823-তে নিউজ পেপার উপরে লাইসেন্সিং রেগুলেশন ছিল ওটা সরিয়ে দিয়েছেন। 1823-তে লাইসেন্সিং রেগুলেশন যেটা বানানো হয়েছিল ওটাতে বলা হয়েছিল যে কোনো নিউজ পেপার কেউ যদি লিখতে চায়, প্রডিউস করতে যায় বা এডিটর হতে যায় তাহলে তাকে ইংলিশদের থেকে ব্রিটিশদের থেকে পারমিশন নিতে হবে।
তাহলে তোমরা বুঝতেই পারছো ব্রিটিশরা শুধুমাত্র এমনি লোকদের পারমিশন দেবে যারা তাদের সাপোর্ট করে আর ব্রিটিশদের নিয়ে ভালো লেগে। এমনি কোনো নর্মাল লোককে বা এমনি রেভলিউশনারি কোনো লোককে ব্রিটিশ সাপোর্ট করবে না যে তারা যেন নিউজ পেপার লিখতে পারে। এই জন্য নিউজ পেপারটা অনেকটা তাদের যাতে কন্ট্রোলে রাখতে পারে, তাই জন্যই আনা হয়েছিল এই লাইসেন্সিং রেগুলেশন। এই লাইসেন্সিং রেগুলেশন থেকে সরিয়ে দিয়েছিল চার্লস মেটক্যাফ। তারপরে কোয়েশ্চেনটা দেখবো, which governor general was murdered at Andaman and Nicobar by a convict, Clive, Ripan, Mio, নাকি নর্থব্রুক? আন্দামান নিকোবরে কোন গভর্নর জেনারেলকে একজন আসামি দ্বারা হত্যা করা হয়েছিল? ক্লাইভ, রিপান, মিও নাকি নর্থব্রুক? এটার জন্য তোমাদের 15 সেকেন্ডের টাইম হচ্ছে, সেট, স্টার্ট। তাহলে কাকে মেরে দেওয়া হয়েছিল? ক্লাইভ, রিপান, মিও নাকি নর্থব্রুক? এখানে হলো তোমাদের টাইমস আপ। তাহলে এটা সঠিক উত্তর হবে মিও। আর আন্দামান আর নিকোবরে যে কনফ্লিক্ট মেরে দিয়েছিল ওকে, তার নাম ছিল শের আলী। Who introduced the railways and telegraphs in India? Dalhousie, Canning, Harding নাকি ইরভিন? কে ভারতে রেলপথ এবং টেলিগ্রাফ প্রবর্তন করেছিলেন? ডালহাউসি, ক্যানিং, হার্ডিং নাকি ইরভিন? এটাও তো একটু আগেই করলাম, আশা করি আপনারা সবাই পারবেন এটা। রেলপথ ও টেলিগ্রাফ কে এনে দিয়েছিল? ক্যানিং, ডালহাউসি, ক্যানিং, হার্ডিং নাকি ইরভিন? তাহলে এটা সঠিক উত্তর তো আপনারা সবাই জানেন, এটা হবে ডালহাউসি। ডালহাউসি রেলওয়ে এনেছিল, পোস্ট অফিস এনেছিল আর টেলিগ্রাফ লাইন এনেছিল। রেলওয়ে আনা হয়েছিল যাতে ভারতের যত র মেটেরিয়াল আছে ওগুলো ভারতের ভিতর প্রান্ত থেকে সি পোর্ট অব্দি নিয়ে যাওয়া যেতে পারে, আর সি পোর্ট থেকে ওইটা ডাইরেক্ট নিয়ে যাওয়া যেতে পারে ব্রিটিশে, যেখানে হচ্ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আর ইন্ডিয়ার যত র মেটেরিয়াল ছিল ওদেরকে লাগতো, আর যখন ওদের জিনিস বানানো হয়ে যেত সেই জিনিসকে বেশি দামে ওরা আবার ফেরত বিক্রি করতো ইন্ডিয়াতে। পোস্ট অফিস আর টেলিগ্রামের কথা যদি বলা হয় তাহলে ইট ওয়াজ আ মিনস অফ কমিউনিকেশন। আপনারা দেখেছেন এখনো যদি কোনো জায়গায় দাঙ্গা হয় বা হইচই হয়, ওই জায়গায় সবচেয়ে প্রথমে বন্ধ করা হয় আপনার ইন্টারনেট। ইন্টারনেট মানে কমিউনিকেশন লাইন বন্ধ করা হয়। তেমনি আগেকার দিনে একই ছিল, কমিউনিকেশন বলতে আপনার পোস্ট অফিস আর টেলিগ্রাফ লাইনই ছিল। আর এই কমিউনিকেশনের সবচেয়ে ভালো এক্সাম্পল আমরা দেখতে পারি 1857 রিভোল্ট। যদি আপনাদের মনে আছে 1857 রিভোল্টের স্টার্টিংয়ের দিকে তোমার ইন্ডিয়ান সিপাহীরা পুরো ক্যাপচার করে নিয়েছিল দিল্লির উপরে, কিন্তু দিল্লিকে আবার নিজের কন্ট্রোলে খুব ইজিলি আনতে পেরেছিল ব্রিটিশ। তার মেন কারণ ছিল এই কমিউনিকেশন, কারণ তারা খুবই জলদি এক জায়গা থেকে অন্য জায়গায় কমিউনিকেট করতে পেরেছিল কোন জায়গায় কি অবস্থা আছে আর তাদের কত সোলজার বা ব্যাকআপ লাগবে লড়াইয়ের জন্য। The last British Viceroy of India, Wavell, Mountbatten, Attlee নাকি রিপন? ভারতের সর্বশেষ ব্রিটিশ ভাইসরয় ওয়েভেল, মাউন্টব্যাটেন, অ্যাটলি নাকি রিপন? এখানে হচ্ছে 15 সেকেন্ডস টাইম স্টার্ট নাও। তো লাস্ট ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? ওয়েভেল, মাউন্টব্যাটেন, অ্যাটলি নাকি রিপন? এখানে হলো আপনাদের অ্যান্সার। তো এটার সঠিক উত্তর হবে মাউন্টব্যাটেন। উনি ছিলেন আপনার লাস্ট ভাইসরয়। আর যদি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল জিজ্ঞেস করা হয় তাহলেও ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তারপরে কোয়েশ্চেন দেখবো, হু ইন্ট্রোডিউস দ্য সানসেট ল? হেস্টিং, কর্নওয়ালিস, বেন্টিক নাকি ক্যানিং? কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন? হেস্টিং, কর্নওয়ালিস, বেন্টিক নাকি ক্যানিং? এখানে হলো আপনাদের 15 সেকেন্ডস টাইম স্টার্ট। তো কে স্টার্ট করেছিলেন সানসেট ল? হেস্টিং, কর্নওয়ালিস, বেন্টিক নাকি ক্যানিং? তাহলে এটা সঠিক উত্তর হবে কর্নওয়ালিস। কর্নওয়ালিস এটা যখন নিয়ম বানিয়েছিলেন ট্যাক্সের জন্য পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম কি একবার বুঝে নিই।
জমিদার যখন ফার্মার্সদের থেকে ট্যাক্স নিত আর সেই ট্যাক্সটা দিতে হতো ব্রিটিশার্সকে, তাহলে জমিদার কালেক্ট করতো ফার্মার থেকে ট্যাক্স আর সেই ট্যাক্সটা দিত তারা ব্রিটিশারকে। এই ট্যাক্সের একটা ভাগ ধরে নিন 10%-এর মতন রেখে দিত আপনাদের জমিদাররা। এই সিস্টেমটাকে বলা হয় পার্মানেন্ট সেটেলমেন্ট। আর জমিদাররা কতক্ষণে এই ট্যাক্সটা দেবে ব্রিটিশারকে, এই জন্য বানানো হয়েছিল তোমার এই সানসেট ল। সানসেট ল অনুসারে লর্ড কর্নওয়ালিস এই নিয়ম বানিয়েছিল, ধরে নিন একটা ফিক্সড ডেটে, ধরে নিন 11 তারিখে যদি বলা হয় যে ট্যাক্স কালেক্ট করে দেওয়া হবে, তাহলে 11 তারিখে সন্ধ্যেবেলা হওয়ার আগে, মানে সূর্য ডুবার আগে যেন তারা ট্যাক্স কালেক্ট করে ব্রিটিশারদের দিয়ে দেয়, তো ব্রিটিশাররা জমিদারদের উপরে অত্যাচার করতেন। এবার দেখবো পরের কোয়েশ্চেন। দ্য ডক্টরিন অফ ল্যাবস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ওয়েলেসলি, ডালহাউসি, ক্যানিং, নিকি, লিথগো। ল্যাবসের মতবাদ চালু করা হয়েছিল ওয়েলেসলি, ডালহাউসি, ক্যানিং, নিকি, লিথগো। এটার জন্য হলো 15 সেকেন্ডস টাইমস স্টার্ট। ডক্টরিন অফ ল্যাবস কে বার করেছিল? ওয়েলেসলি, ডালহাউসি, ক্যানিং, নিকি, লিথগো। এখানে হলো টাইমস আপ। তাহলে যদি দেখা হয় ডক্টরিন অফ ল্যাবস নিয়ে, ডক্টরিন অফ ল্যাবস বার করেছিল ডালহাউসি। এবার একবার দেখে নিন ডক্টরিন অফ ল্যাবস কি। ডক্টরিন অফ ল্যাবস অনুসারে যদি কোনো রাজা থাকে আর তার বেঁচে থাকাকালীন সে কোনো ছেলেকে জন্ম না দেয়, তাহলে তার রাজত্ব চলে যেত ব্রিটিশদের কাছে। যদি সেই রাজা নিজের কোনো মেয়ে থাকতো বা তিনি কোনো ছেলেকে অ্যাডপ্ট করতেন, অ্যাডপ্টেশন থাকতো, তাহলে তাদের কাছে রাজত্ব যাওয়া সম্ভব ছিল না, আর তবুও চলে যেত রাজত্ব পুরো ব্রিটিশের কাছে। এটাই ছিল তোমার ডক্টরিন অফ ল্যাবস, যে কোনো রাজার কাছে যদি তার যে ছেলে না থাকে, তাহলে সেই রাজত্ব চলে যাবে তোমার ব্রিটিশের কাছে। দেখে নি পরের কোয়েশ্চেন। ইন উইচ ইয়ার ওয়াজ পার্মানেন্ট সেটেলমেন্ট ইন্ট্রোডিউসড? 1856, 1859, 1836 থেকে 1847? কোন বছরে স্থায়ী বন্দোবস্ত চালু করা হয়েছিল? 1856, 1859, 1836 নাকি 1847? এখানে তোমাদের 15 সেকেন্ড টাইম সেট করলাম, এই যে স্টার্ট। তো পার্মানেন্ট সেটেলমেন্ট কোন বছরে স্টার্ট করা হয়েছিল? তোমার ফুল অপশন দেওয়া আছে, এটা ধরে নাও 1793। তাহলে পার্মানেন্ট সেটেলমেন্ট কোন বছরে স্টার্ট করা হয়েছিল? তাহলে ওটা হয়ে যাবে তোমার 1793, অপশন 1। এইটা পার্মানেন্ট সেটেলমেন্ট স্টার্ট করেছিল কে? পার্মানেন্ট সেটেলমেন্ট স্টার্ট করা হয়েছিল লর্ড কর্নওয়ালিস দ্বারা। দ্য পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ডালহাউসি, ক্যানিং, ওয়েলেসলি নাকি ওয়ারেন হেস্টিং? সাবসিডিয়ারি জোটে নীতি চালু হয়েছিল ডালহাউসি, ক্যানিং, ওয়েলেসলি নাকি ওয়ারেন হেস্টিং? তার জন্য তোমাদের 15 সেকেন্ডস টাইমস হচ্ছে স্টার্ট নাও। পলিসি অফ সাবসিডিয়ারি অ্যালায়েন্স কে স্টার্ট করেছিল? ডালহাউসি, ক্যানিং, ওয়েলেসলি নাকি ওয়ারেন হেস্টিংস? এদের মধ্যে কে এই জিনিসটা লটা স্টার্ট করেছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্সের? এখানে হলো তোমাদের টাইমস আপ। তাহলে সাবসিডিয়ারি অ্যালায়েন্স স্টার্ট করা হয়েছিল ওয়েলেসলি দ্বারা। সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা একবার বুঝে নিই। সাবসিডিয়ারি অ্যালায়েন্সের অনুসারে ভারতের যে কিংডম আছে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের আন্ডারে আসলে তাদেরকে 3টে নিয়ম মানতে হবে। প্রথম, ব্রিটিশের সোলজার যতজন আছে তারা যেন সেই রাজত্বে ঢুকতে পারে। ধরে নাও কোনো একটা রাজত্বে সাবসিডিয়ারি অ্যালায়েন্স হয়ে গেল, তাহলে সেই রাজত্বে ব্রিটিশ সোলজার্সরা ঢুকতে পারে। দ্বিতীয়, ব্রিটিশ সোলজার্সদের যত খরচ আছে সেগুলো দিতে হবে তোমার ইন্ডিয়ান রাজাকে। ব্রিটিশ সোলজারদের খাওয়া পড়া থাকা যত খরচ থাকবে সেগুলো দিতে হবে তোমার ইন্ডিয়ান রাজাদের। আর তৃতীয়, তারা যদি অন্য কোনো রাজত্বের সঙ্গে কন্ট্যাক্ট করতে যায় বা অন্য কোনো ইউরোপিয়ান পাওয়ারের সঙ্গে কন্ট্যাক্ট করতে যায়, তাহলে তাদের পারমিশন নিতে হবে ব্রিটিশার্স থেকে। এটাই ছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এটা স্টার্ট করেছিল তোমার ওয়েলেসলি। এরপরে দেখবো হু পাস দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? লিটন, রিপন, ডালহাউসি নাকি ক্যানিং? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেছে? লিটন, রিপন, ডালহাউসি নাকি ক্যানিং? তো এটার জন্য 15 সেকেন্ড স্টার্ট সেট করলাম, স্টার্ট। তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে পাস করেছিল? লিটন, রিপন, ডালহাউসি নাকি ক্যানিং?
তো ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট আছে এখানে হলো টাইমস আপ। ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট আছে এটা পাস করেছিল তোমার অপশন 1 লিটন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়েছিল ইন দ্য ইয়ার 1878। এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি এবার এটা বুঝি। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অনুসারে বলা হয়েছিল কোনো নিউজ পেপারে যেন ব্রিটিশদের বা ব্রিটিশ পলিসির বিরুদ্ধে কেউ যেন কিছু না লেখে, আর যদি কেউ কিছু লিখতো ব্রিটিশ পলিসির বিরুদ্ধে বা ব্রিটিশদের বিরুদ্ধে তাহলে তাকে জেলে ভরা যেত। এটাই ছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। Order question: The first factory law was passed by কার্জন ওয়েলেসলি কর্নওয়ালিস নাকি রিপন? প্রথম কারখানা আইনটি পাশ হয়েছিল কার্জন ওয়েলেসলি কর্নওয়ালিস নাকি রিপন? তাহলে এটার জন্য 15 সেকেন্ড সেট স্টার্ট। প্রথম ফ্যাক্টরি ল কে পাস করেছিল, কার্জন ওয়েলেসলি কর্নওয়ালিস নাকি রিপন? তাহলে এখানে হলো তোমাদের টাইমস আপ। এটার সঠিক উত্তর হবে তোমার লর্ড রিপন পাস করেছে ফ্যাক্টরি ল। এবার ফ্যাক্টরি ল যদি কথা বলা হয়, টোটাল 4টে ফ্যাক্টরি ল পাস করা হয়েছিল। প্রথম ফ্যাক্টরি লতে দুটো নিউ বিল ছিল। প্রথম ছিল 7 বছরের যারা ছোট বাচ্চা আছে তাদেরকে ফ্যাক্টরিতে কাজ করার পারমিশন দেওয়া হবে না, আর 12 বছরের অবধি যারা বাচ্চা আছে তাদের জন্য একটা ফিক্সড টাইম লিমিট অবধি কাজ হবে। তাদের কাজের একটা ফিক্সড টাইম লিমিট হবে, আর সেই টাইম লিমিট অবধি তারা কাজ করবে ফ্যাক্টরিতে। Which viceroy has been described as brilliant failure? কার্জন, ক্যানিং, রিপন নাকি লিটন? কোন ভাইসরয়কে উজ্জ্বল ব্যর্থতা হিসাবে বর্ণনা করা হয়েছে? কার্জন, ক্যানিং, রিপন নাকি লিটন? এখানে তোমাদের 15 সেকেন্ড টাইম সেট আর স্টার্ট। কাকে ব্রিলিয়েন্ট ফেলিয়ার বলা হয়েছে? কার্জন, ক্যানিং, রিপন নাকি লিটন? এখানে হয়ে গেল টাইমস আপ। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে লিটন। লিটনকে বলা হয় অ্যাজ আ ব্রিলিয়েন্ট ফেলিয়ার। যদি লিটনের সময়কালীন দেখা হয় তাহলে লিটন ছিলেন 4 বছরের জন্য 1876 থেকে 1880 অবধি। যদি এনার কাজ দেখা হয়, ইনি এসে প্রথমে দিয়েছিলেন ড্রামাটিক পারফরমেন্সেস অ্যাক্ট। অ্যাকর্ডিং টু ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট ভারতের যত নাটক আছে ওগুলোতে ব্রিটিশদের বিরুদ্ধে কিছু দেখানো যাবে না। এনেছিলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তাতে যত নিউজ পেপার আছে নিউজ পেপারে ব্রিটিশদের বিরুদ্ধে কিছু লেখা যাবে না। আর এনেছিলেন তোমার আর্মস অ্যাক্ট। আর্মস অ্যাক্টে এটা বলা হয়েছিল যে কেউ যদি বন্দুক ক্যারি করতে চায় তাকে লাইসেন্স নিতে হবে। যখন কি এটা একটা খুবই ভালো নিয়ম, কিন্তু নিয়ে নিয়মে আরেকটা জিনিস নিয়েছিলেন যে যাদের তিনি চাইবেন তাদেরকে লাইসেন্স ক্যারি করতে হবে আর বাকিদের ক্যারি করতে হবে না। এটাতে তোমরা বুঝতেই পারছো ব্রিটিশের আর যেসব ইন্ডিয়ান্স ব্রিটিশদের সাপোর্ট করতো তাদেরকে লাইসেন্স ক্যারি করতে হবে না, আর বাকি সবাইকে লাইসেন্স ক্যারি করতে হবে। তারপরে কোয়েশ্চেনটা, হু পাস দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট? মেয়র, ডাফারি, লিটন নাকি রিপন? কে স্থানীয় সরকারি আইন পাশ করেছে? মেয়র, ডাফারি, লিটন নাকি রিপন? এখানে হলো তোমাদের 15 সেকেন্ড টাইম স্টার্ট সেট স্টার্ট। তো কে স্থানীয় সরকারি আইন পাশ করেছে? মেয়র, ডাফারি, লিটন নাকি রিপন? এখানে হলো তোমাদের টাইম স্টার্ট। তাহলে যদি সরকারি নিয়মের কথা বলা হয় তাহলে ওটা পাশ করেছিলেন আপনার রিপন। এটা অপশন 4। হু ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য পোর্টফোলিও সিস্টেম? ডালহাউসি, ক্যানিং, রিপন নাকি লিটন? যিনি সর্বপ্রথম পোর্টফোলিও সিস্টেম চালু করেছিলেন? ডালহাউসি, ক্যানিং, রিপন নাকি লিটন? এখানে তোমাদের 15 সেকেন্ড টাইম স্টার্ট। পোর্টফোলিও সিস্টেম কে স্টার্ট করেছিল? ডালহাউসি, ক্যানিং, রিপন নাকি লিটন? এই হলো তোমাদের টাইমস আপ। তাহলে
পোর্টফোলিও সিস্টেম স্টার্ট করেছিলেন, যিনি ছিলেন ইন্ডিয়ার প্রথম ভাইসরয়, মানে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন ইন্ডিয়ার প্রথম ভাইসরয়, আর তিনি স্টার্ট করেছিলেন পোর্টফোলিও সিস্টেম ইন দ্য ইয়ার 1861। এবার পোর্টফোলিও সিস্টেম কি হয় বুঝে নিন। আগেকার দিনে যে গভর্নর জেনারেল থাকতো তার কাছে সব পাওয়ার থাকতো, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, মনিটারি পাওয়ার, পলিসি মেকিং পাওয়ার, আর্মি পাওয়ার, সব পাওয়ার একজনের কাছেই থাকতো, গভর্নর জেনারেল কাছে। কিন্তু পোর্টফোলিও সিস্টেমে এটা ডিসাইড করলেন লর্ড ক্যানিং যে সব পাওয়ারের জন্য অন্য অন্য ডিপার্টমেন্ট বানিয়ে দেওয়া হবে। যেমন তোমার আর্মির জন্য একটা, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা, মনিটারি পাওয়ারের জন্য একটা ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্ট বানিয়ে দেওয়া হবে। আর বিভিন্ন ডিপার্টমেন্টে অন্য অন্য হেড রাখা হবে যে বিভিন্ন ডিপার্টমেন্টকে কন্ট্রোল করবে, আর ওখানে কিছু ভুলভাল হয়ে গেলে ওইটার জন্য উত্তরদায়ী হবে। তো আজকে অবধি এতটাই। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক করবেন। যদি আপনি আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাহলে ধন্যবাদ, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এতে আমি অনেক সাপোর্ট পাই। যদি আপনি ইন্ডিয়ান হিস্ট্রি আরও চ্যাপ্টার দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন, আর যদি আপনি ভাইসরয়ের চ্যাপ্টারটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।